অর্থে স্তাবক, আর এই স্তাবকতার নামক গুণটি আয়ত্ত করে যে সেটাকে সুব্যবহার করছেন এই জন্যই বলছি স্তাবক হিসেবে ঠিক ঠিক জায়গায় ব্যবহার করতে পারছেন। তারই প্রমাণ দিয়েছে যখন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছে। অকস্মাৎ যোগ্য অযোগ্য তাদের তালিকায় 2016 সালে মিলে গেছে বলে সেই অভিযোগে যোগ্য যারা তাদেরও চাকরি চলে গেল। আমরা জানতে পারছি যোগ্যদেরও চাকরি চলে গেল, অযোগ্যদেরও চাকরি চলে গেল। এরকম তামাশা আমি আমার জীবনে দেখিনি। এই যে পরীক্ষা নেওয়া হলো, আমি মনে করি এটা লক্ষ লক্ষ বিভিন্ন পরিবারের সদস্যের, যেহেতু বিভিন্ন বয়সী তাই বলতে পারছি না, তরুণদের তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। দিব্যি তাকে অধিকার দেওয়া হচ্ছে, তিনি অবলীলায় গণতন্ত্র ধ্বংস করে চলছেন। যাও মামলা করে আদায় করে নাও, তার যেটা আমার প্রাপ্য সেটা আমি মামলা করে আদায় করব কেন? আমার প্রাপ্য, আমার অধিকার, তোমার কর্তব্য তুমি দেবে। ম্যাম, একেবারেই এসএসসির যে পরীক্ষা হলো পরপর দুটো রোববার আমরা দেখতে পেলাম, তারপরেও একাধিক প্রশ্ন উঠছে। গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন ক্ষেত্রে যে জঙ্গিপুরের যে কলেজে পরীক্ষা হয়েছে, যে স্কুলে পরীক্ষা হয়েছে, সেই স্কুলে নাকি যে কোশ্চেন পেপারের প্যাকেট এসেছিলো সেটা নাকি আগে থেকে ছেঁড়া ছিল, এবং এক্সামিনার যিনি ছিলেন সেই হলে তিনি নাকি ফোন দেখছিলেন। তাদের এই সকল প্রশ্ন করায় যে প্রশ্নের প্যাকেট কেন ছেড়ে, সেক্ষেত্রে তারা বলছেন যে আপনাদের পরীক্ষা বাতিল করে দেবো। কি বলবেন সেই বিষয়ে? আবারও তো এসএসসিতে দুর্নীতি হচ্ছে। তাহলে দুর্নীতি কথাটা খুব ক্লিশে হয়ে গেছে। দুর্নীতি ঘটছে বললে একটা সরলীকরণ করা হয় যে সব ক্ষেত্রেই দুর্নীতি হচ্ছে, তা নয়। যা যা ঘটছে বিশেষ বিশেষ সমস্যাগুলো নিয়ে, সমস্যাগুলোর ক্ষেত্রে যে অসুবিধা ঘটানো হচ্ছে বলে আমরা দেখছি, সেই অসুবিধাগুলোকে একটা দুর্নীতি করা হয়েছে এই সরলীকরণ করে ব্যাখ্যা করা যাবে না। অত্যন্ত সুপরিকল্পিতভাবে অসুবিধা ঘটানো হচ্ছে, এবং এটা আমার ভূমিকা তোমার প্রশ্নের উত্তরে। সেটা হলো যে দুটো লক্ষ্য এখানে আছে। একটা লক্ষ্য হলো গণতন্ত্রকে বিধ্বস্ত করা। গণতন্ত্র হচ্ছে সমস্ত ব্যবস্থাপনা, যত রকমের ব্যবস্থাপনা সরকারের দিক থেকে করার দায়িত্ব সরকার পাবে। অবশ্যই দলীয় সরকার, এখন আর গণতান্ত্রিক সরকার নেই। তাদের উচিত স্বৈরতন্ত্রকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে গণতন্ত্রকে সম্পূর্ণরূপে মেনে তাকে বাস্তবায়িত করতে হলে এই যে তুমি শিক্ষা ব্যবস্থার কথা বললে, যার অন্যতম অঙ্গ হচ্ছে শিক্ষক নিয়োগ পদ্ধতি, সেই শিক্ষক নিয়োগ পদ্ধতিতে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর ভূমিকা থাকার কথা নয়। কারণ তারা একটি কমিশন তাদের অধীনে আছে এই বলতে, যেহেতু সরকারি কমিশন সেটা। তো এই সরকারি কমিশনের নাম হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। আর এই স্কুল সার্ভিস কমিশন একটি স্বশাসিত সংস্থা। স্বশাসিত মানে যা করবে তারা নিজেরাই সমস্ত পরিকল্পনাটা করে স্কুল শিক্ষক নিয়োগ পদ্ধতি প্রয়োগ করবে, এবং তাদেরও বিভিন্ন ক্ষেত্র রয়েছে, বিভিন্ন কর্মী রয়েছে, তারাও বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থাপনাটাকে সকলের হাতে বিন্যস্ত করে দেবে। তোমরা এটা দেখো, তোমরা ওটা দেখো, তোমরা সেটা দেখো ইত্যাদি। এই যে তুমি বললে পরীক্ষা প্রশ্নপত্র ছিঁড়ে ফেলা হয়েছে, খোলা পাওয়া গেছে অভিযোগ, এটা হওয়ার কথা নয়। প্রশ্নপত্রগুলো সুরক্ষিত থাকবে, গোপন থাকবে, যারা প্যাকেট করছে তারা পর্যন্ত জানতে পারবে না, এটাই রীতি। অতএব এইটা যে লঙ্ঘন করা হলো সেটার দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনের দেওয়া আছে কিছু পক্ষকে, যে তোমরা এটা দেখবে। ওএমআর শিটে আগে থেকেই সই করা রয়েছে। এটা যদি ঘটে থাকে খবরে প্রকাশ, এটা একেবারে কালকে আমি একজন ছাত্রী, এটা পরীক্ষার্থীদের কাছ থেকেই জানা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কেন এরকম ঘাটতি ঘটলো সেটা দেখবার জন্য ব্যবস্থাপনা রয়েছে। স্কুল সার্ভিস কমিশন নিজে দেখবে না, স্কুল সার্ভিস কমিশনের দায় হচ্ছে দেখা যে এটা ঠিক মতন করা হয়েছিল কিনা, না হয়ে থাকলে কি গলতি কারা করেছে।
অবশ্যই অপরাধ, অভিযোগ বা অভিযুক্ত হওয়া এবং তারপরে অপরাধী হলে শাস্তিযোগ্য অপরাধ এগুলো বলে আমি মনে করছি। সাংবাদিক সম্মেলন করে কাকে ধন্যবাদ দিলেন? এই তো তার এই শিক্ষামন্ত্রীর একটা যোগ্যতা, একসময় নাট্যকার ছিল, নাট্যকার হিসেবে তার যোগ্যতার প্রমাণ আমরা পেয়েছি, কিন্তু এখন শিক্ষামন্ত্রী হিসেবে একটা যোগ্যতার পরিচয় পাওয়া যায়, সেটা হলো শুধুমাত্র এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী সে তাকে খাতির করা, তার প্রশংসা করা, তার বশংবদ হওয়া, তার স্তাবকে পরিণত হওয়া। স্তাবক কথাটা কিন্তু খুব অত্যন্ত নিন্দনীয় একটি নিন্দাসূচক একটি বিশেষণ। উনি আক্ষরিক অর্থে স্তাবক, আর এই স্তাবকতার নামক গুণটি আয়ত্ত করে যে সেটাকে সুব্যবহার করছেন এই জন্যই বলছি স্তাবক হিসেবে ঠিক জায়গায় ব্যবহার করতে পারছেন, তারই প্রমাণ দিয়েছে যখন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন। আমরা তো জানি মুখ্যমন্ত্রীর দায়িত্ব অনেক বেশি, যদি তিনি না মূর্খমন্ত্রী হন, তার দায়িত্ব অনেক বেশি গণতন্ত্র রক্ষা করা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা, প্রত্যেকের হাতে ঠিক সমস্ত সংস্থার ক্ষেত্রে, সমস্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে ঠিক বিন্যস্ত হয়েছে কিনা তাদের কর্তব্যগুলো দেখা। সেটাও নিজে দেখবেন না, বিভিন্ন জনের মাধ্যমে। তার পরবর্তী শিক্ষাক্ষেত্রে ঠিক তার ইমিডিয়েট পরে তিনি শিক্ষামন্ত্রী, তিনি খবর নিতে পারেন, স্কুল সার্ভিস কমিশনকে বলতে পারেন ঠিক হয়েছে কিনা, কিন্তু তাদের এসবের মধ্যে থাকার কথা নয়। অতএব তিনি যে গায়ে পড়ে কেন এখন মুখ্যমন্ত্রীর স্তাবকে পরিণত হওয়ার একটা সুযোগ নিলেন বা স্তাবকতা দেখানোর সুযোগ নিলেন বলেই আমার মনে হচ্ছে, তাতে তার ব্যক্তিগত লাভ হতে পারে, তাতে শিক্ষা ব্যবস্থার কোনো অধোগতিটা যেটা আমরা লক্ষ্য করছি সেই অধোগামিতা বা অধোগতিটা রক্ষিত হবে না বলেই আমার মনে হয়। ম্যাম, একেবারে গ্রুপ সির যে তালিকা, মানে যারা দাগি, যে তালিকা সুপ্রিম কোর্ট বারংবার বের করতে বলেছে, কিন্তু সদ্য যারা শিক্ষক ছিলেন তাদের তালিকা বেরিয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডির বেরোয়নি। সেক্ষেত্রে গ্রুপ সি বা গ্রুপ ডিতে কারোর যদি বিএড করা থাকে তারাও তো এই পরীক্ষায় বসতে পারবেন, তাদের মধ্যে কেউ যদি এই পরীক্ষায় বসান, কি তাদের তো এই পরীক্ষায় বসার নিয়মে নেই, সুপ্রিম কোর্ট তা বলেনি? সেরকম কি ঘটেছে? তারা কি বসেছে পরীক্ষায়? আমার এইটা জানা নেই। সেক্ষেত্রে এই দাগিরা পরীক্ষায় বসেছে কি না এটা জিজ্ঞেস করায় এসএসসি চেয়ারম্যান এসএসসি পরীক্ষার ঠিক 24 ঘন্টা আগে প্রেস মিট করেছিলেন, তিনি বললেন যে 14 তারিখের পর জানা যাবে দাগিরা পরীক্ষায় বসেছে কি বসেনি। চমৎকার। গ্রুপ সি গ্রুপ ডি এইসব কর্মী যারা, তারা সরকারি কর্মী অবশ্যই, এবং তাদের জন্যে এই একই শিক্ষা পরীক্ষা ব্যবস্থা হতে পারে না, তাদের জন্য আলাদা পরীক্ষা ব্যবস্থা হওয়ার কথা। একই দিনে পড়তে পারে, কিন্তু সেটা সামাল দেওয়া খুবই কঠিন। তো যদি তারা এর মধ্যে পরীক্ষা দিয়ে থাকে, বিএড তাদের ডিগ্রি অর্জন করা আছে বলে, তাহলে তো আমি বলবো যে একেবারে 16 কলা পূর্ণ হয়ে গেল সমস্ত অব্যবস্থার। কারণ কি, একটা বাক্যে বা একটু ছোট করে বলি, কতগুলো পক্ষ পরীক্ষায় বসলো দুদিন ধরে বলো তো? এক হচ্ছে যারা দীর্ঘদিন ধরে এই পদের জন্য অপেক্ষা করছিল, এই পরীক্ষা হবে বলে অপেক্ষা করছিল, 1 নম্বর অপেক্ষা করছিল, তাদের সমস্ত যোগ্যতা আছে, তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, এসএসসি পরীক্ষা হলে তারা বসবে, একেবারে সমস্ত দিক থেকে নিষ্কলুষ। প্রথম পরীক্ষার্থী, তাদেরও অধিকার ছিল, বুঝতে পেরেছি কিনা আমার জানা নেই। 2 নম্বর, যারা মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে চাকরি পাচ্ছিল না বলে রাস্তায় দীর্ঘকাল অবস্থান করছিল, 2 নম্বর পক্ষ, তারাও এই পরীক্ষায় বসবার সুযোগ পেয়েছে। 3 নম্বর হলো যারা দীর্ঘ প্রায় 9 বছর, প্রায় 10 বছর, 9 বছর ধরে 2016 সালের পরীক্ষায় উপযুক্ত বলে গণ্য হয়ে স্কুলে শিক্ষক নিযুক্ত হয়েছিল, শিক্ষক পদে নিযুক্ত হয়েছিলেন এবং তারা চাকরি করছিলেন, তাদের অকস্মাৎ যোগ্য অযোগ্য তাদের তালিকায় 2016 সালে মিলে গেছে বলে সেই অভিযোগের যোগ্য যারা, তাদেরও চাকরি চলে গেল।
আমরা জানতে পারছি যোগ্যদেরও চাকরি চলে গেল, অযোগ্যদেরও চাকরি চলে গেল। এরকম তামাশা আমি আমার জীবনে দেখিনি। তারাও পরীক্ষায়, তাদেরকেও পরীক্ষায় বসতে হয়েছে। এবার তাদের ক্ষেত্রে ঝামেলাটা 3 নম্বর পক্ষ, তাদের ক্ষেত্রে ঝামেলা হলো অযোগ্যরাও আবার তাদের সঙ্গে মিলে গেল কিনা, তার ছাঁকনি কোথায়? ছাঁকনিতে যে ছেঁকে নেওয়া হবে, তার ছাঁকনি কি সত্যি দেখা গেল? আমাদের সংশয় এখনও, আমি বলবো আমার ক্ষেত্রে 99% সংশয় রয়ে গেছে আমার মনে। এটা আর আর পক্ষগুলো একটু শেষ করে নিই। 4 নম্বর পক্ষ হলো কারা? না, 4 নম্বর পক্ষের কথাও ভাবতে হবে। আমি একেবারে প্রত্যক্ষদর্শী। আমি গতকাল দেখলাম একজনকে পরীক্ষা দিচ্ছে, সে কিন্তু চাকরিতে নিযুক্ত, প্রাইমারিতে শিক্ষকতা করছে গত 12 বছর ধরে। তার সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে, প্রাইমারিতে নিযুক্ত হয়েছিল 12 বছর আগে। সেও পরীক্ষা দিল, আমার চোখের সামনে আমি দেখলাম, একজন শিক্ষিকা। তাহলে এরাও একটা পক্ষ যারা এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। এই পক্ষটি কিন্তু সংবাদের তালিকায় খুব আসছে না। যারা প্রাইমারিতে দীর্ঘকাল ধরে শিক্ষকতা করছে, এসএসসি মানে স্কুল পদে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পদে পরীক্ষা দেওয়ার যোগ্য, তাদের সেই ডিগ্রি আছে, সেই ডিগ্রি নিয়ে তারা এবছরে আবার পরীক্ষায় বসতে পেরেছে। যদি কেউ বলে না, আমি জানি যে হ্যাঁ, এটার কথা কিন্তু খুব প্রকাশিত হয়নি। তাহলে আমার বক্তব্য তোমাদের কাছে, এটা সকলের কাছে, কতগুলি পক্ষের পরীক্ষার্থী আজকে, কতগুলো দিক থেকে সমস্ত পরীক্ষার্থী একসঙ্গে মিলিত হয়ে এতকাল বাদে 2016 পরে 2025-এ এসএসসি পরীক্ষায় বসতে পারল। এবং তাদের সংখ্যা কত জানো? 2 লাখেরও বেশি। এই শেষ যাদের কথা বললাম, তাদের কথা তোমরা জানো কিনা জানি না, আমি জানতে পেরেছি। তাদের ধরলে আরও বেশি হবে। এখন প্রশ্ন হলো যে এতজন পরীক্ষা দিয়েছে, লাখো লাখো ছাত্রী, যা আমরা সংবাদে জানতে পারছি তার থেকে বেশি। আমাদের প্রশ্ন, শূন্য সংখ্যা কত পদ রয়েছে যে পদে নিযুক্ত করা যাবে? দ্বিতীয় প্রশ্ন, সেই নিযুক্তিতে কোনো রকম অরাজকতা, আমি দুর্নীতি একদম ব্যবহার করি না, দুর্নীতি শব্দটা এখন অর্থহীন হয়েছে, অতি ব্যবহারে অর্থহীন। সুতরাং অরাজকতা, একেবারে জেনে শুনে বুঝে অরাজকতা করা রাজনীতি জগতের লোকেরা, শাসক দলীয় রাজনীতি যারা করে, তারা তাদের নিজেদের স্বার্থসাধির জন্য অরাজকতা ঘটাবে না। এতজন পরীক্ষার্থী, তাদের মধ্যে সত্যিকার বিচার করে কারা উপযুক্ত, এইরকম তাদের নির্ধারণ করতে হবে। এটা একটা ছেলে খেলা হয়ে গেল নাকি? যারা ভালো পরীক্ষা দিয়েছে সকলেই নিযুক্ত হতে পারবে এবং সকলের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হলো না? বিশেষ করে যারা 9 বছর ধরে চাকরি করছিল, শিক্ষকতা করছিল, তারা আবার তুমি মুখগুলো দেখতে পাবে, সেই পক্ষকে আরও বেশি আমার তাদের জন্য ভাবনা যে তাদের কত বয়স হয়ে গেছে। এখনও তারা তাদের ছেলেমেয়েরা বলবে, বাবা তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, মা তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি তো শিক্ষকতা করছিলে। এসব নিয়ে ভাবনা করার মতন মাথা কারো নেই নয়, মাথাটা দেয়ই না সেদিকে। প্রত্যেকে চাইছে, আমি 2টো কথা বলে শেষ করব তোমার এই প্রশ্নের উত্তরে। এক হচ্ছে, গণতন্ত্র নষ্ট করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার মতন মহৎ ব্যক্তি আমাদের রাজ্যে রয়েছেন, তার একমাত্র লক্ষ্য সেটা করা, এই রাজ্যে অন্তত। আর দ্বিতীয় হলো, তিনি সর্বক্ষমতার অধিকারী, সর্বশক্তিমত্তা তার আছে, এটা তিনি নিজে মনে করেন এবং সকলের কাছে সেটা দৃষ্টান্তস্বরূপ তুলে ধরতে চান। তাই এই যে পরীক্ষা নেওয়া হলো, আমি মনে করি এটা লক্ষ লক্ষ বিভিন্ন পরিবারের সদস্যের, যেহেতু বিভিন্ন বয়সী তাই বলতে পারছি না, তরুণদের, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, নচ্ছারপনা করা, এইরকম ছিনিমিনি খেলা, এইরকম লণ্ডভণ্ড করে দেওয়া, এলোমেলো করে দেওয়া, লুটেপুটে খাই ব্যবস্থা ইদানিংকালে চলছে।
আমি পুরনো কাসন্দি ঘাটতে চাইছি না, কিন্তু 2011 সালের পর থেকে আমরা নিরন্তর দেখতে পাচ্ছি, এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে এই ছেলেমেয়ে খেলা এর থেকে নিন্দনীয় আর হতে পারে না। দুটো ব্যবস্থা সরকারে খুবই গুরুত্বপূর্ণ, প্রথম শিক্ষা ব্যবস্থা, তারপর স্বাস্থ্য ব্যবস্থা। দুটো ব্যবস্থারই বেহাল দশা, প্রথমটা সব থেকে বেশি বেহাল দশা, এবং তার একমাত্র কারণ হলো যিনি এই বেহাল দশাটা তৈরি করেছেন তিনি তার অধিকার না থাকা সত্ত্বেও শুধুমাত্র সর্বশক্তিমত্তা এই বিশেষণটা নিজের জন্য প্রয়োগ করার জন্য এটা করেছেন। অন্যায় অন্যায় অন্যায়, অপরাধ অপরাধ অপরাধ। ম্যাম, একেবারেই শেষ প্রশ্ন, যে বেহাল দশার কথা আপনি বললেন এবং যার কথা বললেন যার জন্য এই বেহাল দশা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি তিনি বারংবার বিভিন্ন সভা থেকে বলুন বা বিভিন্ন সাংবাদিক সম্মেলন নবান্ন থেকে যেগুলো করা হয়, বিভিন্ন ক্ষেত্রে তিনি বলছেন যে চাকরি চলে গেছে, চাকরি দিতে চাইছে না কারা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা। তিনি নাকি রিকোয়ারমেন্ট দিতে চাইছেন, কেউ না কেউ গিয়ে আদালতে গিয়ে পিল গিলছে, তাই জন্য হচ্ছে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা চাকরি খেয়েছে, কি বলবেন? আমি যেটা খুব অত্যন্ত নিরপেক্ষ অবস্থানে থেকে দেখতে পাই, কারো নাম করে বলছি না, সেটা হলো যে এই ব্যক্তি যিনি সর্বশক্তিময়ী এবং তার সর্বশক্তিমত্তা আছে বলে বিশ্বাস করেন, এই ব্যক্তিটি, পুরুষ বা মহিলা বলবো না, এই ব্যক্তিটি যেটা করছেন, অবলীলায় করছেন, যে প্রক্রিয়া অবলম্বন করে এই সর্বশক্তিমত্তা প্রতিষ্ঠিত করতে চাইছেন, সেটা হলো যারা যা অভিযোগ করবে, এই যে কতগুলো পক্ষ বললাম, তা যারা পরীক্ষায় বসতে বাধ্য হয়েছে, কিছু স্বেচ্ছায় দিয়েছে যারা আরও উন্নীত হতে চায়, প্রাইমারি থেকে স্কুল সার্ভিসে যেতে চায়, স্কুল শিক্ষক হতে চায়, তারা বাদ দিলে বাকি প্রত্যেকেই হেনস্থার শিকার। তো এক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, উনি যে প্রক্রিয়াটা অবলম্বন করেছেন, এই অভিযোগকারী তাদের সংখ্যা তো বিপুল, ওর বিরুদ্ধে অভিযোগ স্তূপীকৃত হয়েছে, বোঝা প্রচুর উঁচু হয়েছে, পাহাড় পরিমাণ অভিযোগ। সেইগুলোকে তিনি সব অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং নিয়ন্ত্রণ ক্ষমতাও প্রশংসনীয় যে বিচার ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছেন। যাও বিচার ব্যবস্থায় যাও, মামলা করো, অধিকার যদি তোমার থাকে আদায় করে নাও, আমি কোনো অন্যায় করিনি, আমি ঠিকঠাক করেছি। এই অবস্থানে তিনি থেকে মামলার দিকে ভিড়িয়ে দিচ্ছেন সকলকে, আর মামলা করে আদায় করে নাও অধিকার, এই রকম গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে এতখানি নিন্দনীয় ন্যক্কারজনক কাজ তিনি অবলীলায় করে চলেছেন। এর জন্যে দায়ী আমরা, এই রাজ্যবাসী। রাজ্যবাসী এখন কেন, মানে দিব্যি তাকে অধিকার দেওয়া হচ্ছে, তিনি অবলীলায় গণতন্ত্র ধ্বংস করে চলছেন। যাও মামলা করে আদায় করে নাও, তার যেটা আমার প্রাপ্য সেটা আমি মামলা করে আদায় করব কেন? আমার প্রাপ্য, আমার অধিকার, তোমার কর্তব্য তুমি দেবে, পরিষ্কার কথা। প্রতিটি রাজ্যবাসী যেন এটা বোঝে, শিক্ষা পাওয়ার অধিকার, স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অধিকার, পেটে ক্ষুধার্ত পেতে অন্ন পাওয়ার অধিকার, সমস্ত চাকরি পাওয়ার অধিকার। শিক্ষকতা একটা চাকরি নয়, সেই চাকরি পাওয়ার অধিকার থেকে তিনি লুণ্ঠন করে নিচ্ছেন। তো আমাদের অধিকার, রাজ্যবাসীর অধিকার আর ওনার কর্তব্য, এটা তিনি গণতান্ত্রিক ব্যবস্থা মানতে পারতেন, কিন্তু তিনি তা মানেন না। মুখে বলেন, ওটা জপ করেন, ওই জপমালা জপ করে যারা, মুখে ঈশ্বর ঈশ্বর করে, আর ওইদিকে কী করেন, ঈশ্বর ওদের ধ্বংস করে। এটা হচ্ছে ঈশ্বরের কাছে ধ্বংস প্রার্থনা করে, উনিও তাই করেন। উনি গণতন্ত্রটাকে জপমালার মতো ব্যবহার করেন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, আর সব কিছুই মামলার দিকে ঠেলে দিচ্ছেন। আর তারপরে তুমি যে নাম বললে, আমি দেখো ব্যক্তি নাম করে আমি কাউকে কিছু বলি না। তিনি একজন আইনজীবী জানি, তিনি একজন বিশেষ রাজনৈতিক দলের মানুষ জানি, এই দুটো কম্বাইন্ড হয়ে গেছে হয়তো তার মধ্যে। আমি তার সম্পর্কে কোনো মন্তব্য করার অধিকার আমার নেই। তিনি তার নিজস্ব ক্ষেত্র থেকে তার কাজ করছেন, এর সম্পর্কে বলার অধিকার আমার আছে। কারণ তিনি নির্বাচনের মাধ্যমে যার নাম করলে তিনি তার আইনজীবী, তার জনগণের মাধ্যমে আইনজীবী হননি,
তিনি কোনো একটি দলের প্রতিনিধি, তিনি তো জনগণের মাধ্যমে দলের প্রতিনিধি হন, একটি দল তাকে প্রতিনিধি বানিয়েছে, তিনি তার জায়গায় স্বাধীন। কিন্তু যিনি মুখ্যমন্ত্রী, তিনি জনগণের মুখ্যমন্ত্রী, তার বিরাট দায়, প্রত্যেকের অধিকারকে তাকে মানতে হবে, প্রাপ্যকে তাকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। নিজে দেবেন না, বিভিন্ন বিলি বণ্টন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে তার সেটা দায়, কর্তব্য। আমরা সেটা বুঝে নেব, আমাদের বলবার অধিকার রয়েছে, আমরা বলবো। তিনি তা পালন করতে পারছেন না, আমরা কারো অন্যের উপরে, উনি দিতে পারেন দায় অন্যের উপরে, নিজের দায় দিতে পারেন। আমি তার কড়া নিন্দা করব, আমি একজন নাগরিক তার কড়া নিন্দা করব। নিজের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতন অশিক্ষা, সম্ভ্রমবোধহীনতা তিনি প্রকাশ করছেন, এটা আমাদের জন্যে অত্যন্ত লজ্জার। আমার মনে হয় আমাদের যথাযথ ভূমিকা পালন করা উচিত। 5টা বছরের জন্যে নির্বাচিত হয় একটি সরকার, যদি সেক্ষেত্রে ব্যর্থ হয় তাহলে আবার 5 বছরের জন্যে নির্বাচিত হতে হয়। আমার কামনা, আমার প্রার্থনা, আমার নিবেদন সমস্ত মানুষের কাছে, দেশবাসীর কাছে, পরবর্তী নির্বাচন যেন ঠিকভাবে হচ্ছে, তারা যেন তাদের মতামত ঠিক প্রথায়, প্রক্রিয়ায় প্রকাশ করতে পারে, সেদিকটায় নজর রাখুন। সে নজরদারি রাখার ক্ষমতা তাদের আছে। তারা যেন মুষ্টি ভিক্ষা পেয়ে নিশ্চুপ হয়ে, নিষ্ক্রিয় হয়ে না থাকেন, এটাই আমার সকলের কাছে নিবেদন।